This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সর্বাধিক চর্চিত একটা বিষয়, সেই বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন আপনাদের আছে আমরা জানি। আর আমরা TV9 বাংলা সবসময় আপনাদের বলি, আপনাদের পাশে আছি, শুধুমাত্র খবর দেখানোর জন্য নয়। যে সমস্ত বিষয় নিয়ে ন্যূনতম সংশয় থাকে আমরা চেষ্টা করি আমরা সেই সংশয় দূর করার। তার জন্য অবশ্যই গবেষণা দরকার, তার জন্য পড়াশোনা দরকার, সেগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে করার চেষ্টা করি। দেশ জুড়ে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয়েছে। এই বিষয়টা জানার পর থেকে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। কেউ বা কারা হয়তো সে প্রশ্নে অনেকটাই সংশয় প্রকাশ করছেন, কেউ অনেক কিছু বুঝতে পারছেন না। এই সিএএ অ্যাক্টটা কি, এটা কিভাবে কার্যকর হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো একটু খোলসা করে জানার দরকার, একটু খুব স্পষ্ট করে লুসিডলি বোঝার দরকার। সেটাই আমরা এখন করব। আপনাদের জানাই, এই দেশ জুড়ে কার্যকর হওয়া সিএএ, লোকসভা ভোটের আগে অনেকেই বলছেন এটা প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক। কেন বলছেন? তার কারণ হচ্ছে বিল পাশের 4 বছর পর কার্যকর হওয়া এই সিএএ আসলে কি সেটা আমরা জানলেই বুঝতে পারবো। আসুন সেটা একটু খুব স্পষ্টভাবে একটু জানার এবং বোঝার চেষ্টা করি। খুব স্পষ্টভাবে আপনাদের জানাই, 1955 সাল, সেই 1955 সালে নাগরিকত্ব আইন আর বর্তমান সংশোধিত নাগরিকত্ব আইন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আগে বোঝার দরকার আছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই 3টে দেশ মূলত। আবারও বলছি আপনাদের, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এখানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই সংশোধিত নাগরিকত্ব আইন, এটা আইন। 1955 সালে এই নাগরিকত্ব আইনের সঙ্গে সিএএ এর ফারাক উস্কে দিয়েছে একটা বিতর্ক। 1955 সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত স্পেসিফিক্যালি ধর্মের উল্লেখ রয়েছে। তাহলে কিভাবে সিএএ থেকে সুবিধা পাবেন শরণার্থীরা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে আপনাদের বলি, আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, আরও একবার সাল এবং তারিখ বলছি, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতিত শরণার্থীরা ভিসা বা পাসপোর্টের মতো নথি তাদের যদি না থাকে, তাহলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তারা আবেদন করতে পারবেন। তাহলে সুস্পষ্টভাবে বিষয়টা ক্লিয়ার। ফলে সিএএ এর আবেদনের জন্য যে পোর্টাল খোলা হয়েছে, সেই পোর্টালে কারা আবেদন করবেন, কি আবেদন করবেন সেটা জানার দরকার। কিন্তু কারা আবেদন করবেন এই প্রশ্নের উত্তরে এখনো পর্যন্ত আমরা কি পাচ্ছি? এই প্রশ্ন আপনাদের অনেকেরই। এবার সেই উত্তরটা দেব, ভালো করে শুনুন, একদম বুঝতে পেরে যাবেন। 2014 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর যারা বাস করেছেন তারা এই দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন, মানে তারা আবেদন করতে পারবেন বৈধভাবে। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়, কিন্তু কনফিউশন ক্লিয়ার করুন, আবারও বলছি, বৈধভাবে মানে লিগালি যারা এদেশের মানে ভারতের নাগরিক তাদের জন্য সিএএ নয়। পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে আসা নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ। কোনো ব্যক্তি হিন্দু হন বা মুসলমান বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না, এটা একেবারে পরিষ্কার। তাহলে এবার প্রশ্ন, কিভাবে সিএএ এর জন্য বা সিএএ এর আবেদন করবেন? ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic, আবারও বলছি, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in এ আপনাদের যেতে হবে। সেখানে একটা হোম পেজ পাবেন, সেখানে লেখা থাকবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ফর্মস। সেইখানে একাধিক অপশন আপনারা পাবেন, পরপর যেরকম আসে একটা ওয়েবসাইট আপনারা জানেন। যে ক্যাটাগরিতে আবেদন করতে আপনি চাইছেন, আপনার জন্য যেটা প্রযোজ্য, তাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? যেটা হয়, ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যায়, এক্ষেত্রে নতুন একটা পেজ খুলে যাবে। তখন আপনি অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন, তখন সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে, মানে আবেদনকারীদের অ্যাপ্লাই অনলাইনে। পেজের শুরুতেই থাকবে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি।
পেজের শুরুতেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনাকে লিখতে হবে। তারপর যাবতীয় তথ্য, আপনার যা যা তথ্য সেগুলো সব পূরণ করতে হবে। সব তথ্য নির্ভুলভাবে আপনাকে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব সজাগ সচেতন থাকতে হবে যেন কোনো তথ্যে কোনো রকম ভুল না হয়। সব তথ্য নির্ভুলভাবে আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে। তারপর আসবে ফটো অবলিক ডকুমেন্টসের জায়গা, মানে যেখানে আপনাকে ফটো, ডকুমেন্টস ইত্যাদি আপলোড করতে হয়। সেখানে নিজের ছবি এবং যা যা নথি জমা করতে হবে আপনাকে, সেগুলোর সফট কপি আপনাকে সেখানে আপলোড করতে হবে। এই প্রত্যেকটা ধাপ কিন্তু একটু সচেতন থাকতে হবে যাতে কোনো রকম কোনো ধাপে টাইপো বা ভুল এগুলো না হয়। তথ্য সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য, সেটা দেখারও অপশনস আছে। ভিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আপনি দেখতে পাবেন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন, আপনি আরও দেখে নিতে চান ঠিক তথ্য দিয়েছেন কিনা, ওই ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ক্লিক করবেন। সব ঠিক যদি থাকে, আপনি দেখে নিলেন একবার আপনি যা যা দিয়েছেন সব ঠিক আছে, তখন গিয়ে আপনি ফাইনাল সাবমিট টু দ্য মিনিস্ট্রি এই বাটনে ক্লিক করবেন। একটি MHA ফাইল নাম্বার তৈরি হবে আপনার সেখানে, সেই নাম্বার রেখে দিতে হবে আবেদনকারী, মানে সেটাকে কোথাও লিখে রাখুন বা আপনি রেখে দিন সেভ করে। যে বক্সে ওই নাম্বার দেখাবে তা ক্লোজ করে আপনার নথি আপলোড করতে হবে। এরপর আসবে পেমেন্টের বিষয়। অনলাইন পেমেন্টের একটা ট্যাব পাবেন আপনি, সেখানে আবেদনকারীদের যেতে হবে, সেখানে গিয়ে নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নাম্বার দেওয়ার অপশন থাকবে। তার নিচেই থাকবে পেমেন্ট গেটওয়ে, মানে আপনি কোন পথে পেমেন্ট দেবেন। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং তার সপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলা শাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হলে আবেদনপত্রে দেওয়ার ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে, আর সেই সঙ্গে রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নম্বরেও সরকারের তরফে মেসেজ পাঠানো হবে। সেই চিঠি বা ইমেল পাওয়ার পর ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in সাইটে গিয়ে আপনার নিজের ক্যাটাগরি অনুযায়ী ফর্ম এক্স বা ফর্ম X1 বা ফর্ম X11, মানে ফর্ম 10, ফর্ম 11 এবং ফর্ম 12, মানে এটা রোমানে লেখা থাকবে, সেখানে আপনাকে পূরণ করতে হবে এবং জেলা শাসকের অফিসে সমস্ত কপি আপনাকে জমা দিতে হবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। ফলে এটা যদি আপনি খুব সন্তর্পণে সচেতন থেকে ফিল আপ করেন তাহলে কিন্তু কোনো রকম সংশয়ের জায়গা থাকে না, ইনফ্যাক্ট সংশয়ের জায়গা নেই।